হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন এবং পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তাজলিনা মারিয়াম সেতু। চলুন দর্শক, আমরা চলে যাই সেতু আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে খুবই প্রিটি লাগছে। ধন্যবাদ আপু। আর আপনি তো বরাবরের মতো সবসময় আপনাকে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি নিয়ে কাজ করছেন? আমি আপু ফুড নিয়ে কাজ করছি, খাবার নিয়ে। আপনার উদ্যোগের নাম? আমার উদ্যোগের নাম হচ্ছে কুকিং উইথ সেতু। আমার নাম সেতু, সেভাবেই কুকিং উইথ সেতু। আচ্ছা, তো এখানে তো কুকিং বেকিং সব ধরনের আইটেমই থাকছে, তাই না আপু? আমার আইটেম হচ্ছে আমি বালা চাও, তারপর হচ্ছে আমার আচার থাকে, এরকম অনেক ধরনের আইটেম আছে আমার পেজে। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। তো আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। হ্যাঁ। আচ্ছা, সেখানে থাকেন না ঢাকায় থাকছেন? আমার ছোটবেলাটা, আমার বেড়ে ওঠাটা, পড়ালেখাটা হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার ব্রাহ্মণবাড়িয়াতে কেটেছে। জানেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর দেশ। সবাই এটাকে ব্রাহ্মণবাড়িয়াকে হচ্ছে সাংস্কৃতিক রাজধানী হিসেবে চেনে। তো এই ব্রাহ্মণবাড়িয়াতেই আপু আমার বেড়ে ওঠা ওখানে। আর ইন্টারমিডিয়েট পাশের পরে আমি ঢাকায় চলে আসি। এখানে ইডেন মহিলা কলেজে আমি ভর্তি হই। আমার অনার্স মাস্টার্স এগুলো হচ্ছে ঢাকাতেই, রাষ্ট্রবিজ্ঞানে ছিল। বাহ, দারুণ। তাহলে তো আপনি রাষ্ট্র সম্বন্ধে অনেক কিছু জানেন। তো আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আসলে ঐতিহ্যবাহী খাবার কি? ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খাবার আপু অনেক ধরনের খাবারই আছে। তার মধ্যে হচ্ছে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ছানামুখী। আচ্ছা, এই ছানামুখীটা হচ্ছে আপু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের খুবই প্রিয়, সবারই খুবই প্রিয়। একটু যদি শেয়ার করতেন রেসিপিটা। রেসিপিটা হচ্ছে আপু পিওর একদম ছানা দিয়ে তৈরি হয়। একদম পিওর ছানাটা কেটে তারপর এটা একটু ঠান্ডা করে এটা চিনির শিরায় ডুবানো হয়, তারপর উঠিয়ে নেওয়া হয়। চিনিটা আপু একদম হালকা থাকে। তো এটা একটু মানে যত পরিমাণ ছানা তত পরিমাণ কি চিনি? না, চিনিটা আরো অনেক কম, মানে 2:1 এরকম? অর্ধেক? অনেকটা অর্ধেক এরকম? অর্ধেক এরকম আপু। একটু চিনির একটা লেয়ার পরে, জাস্ট হালকা একটা লেয়ার পরে। আর যদি কেউ মনে করে যে না আমি চিনিটা একটু বেশি খাবো, সে ক্ষেত্রে যদি সে বলে যে চিনি একটু বেশি দিবেন, তাহলে ওভাবে তৈরি করে দেওয়া হয়। আচ্ছা, শিরাটা কি পাতলা হয় না ঘন? পাতলা শিরাতে এই ছানাটা যাবে? এটা কি একটু মানে নাড়াচাড়া দিয়ে? ছানাটা দেখা যায় যে একটু কেটে কেটে ছোট ছোট সাইজ করা হয়। তারপর এটাকে চিনির শিরায় ডুবিয়ে, মানে জাস্ট আমরা ছানা বের করে কি মধবো, না এমনই ছানাই দিয়ে দিব? ছানাটা মথার মধ্যে কিচ্ছু দেয়া যাবে না? না, কিচ্ছু না। ও, একদম পিওর। হ্যাঁ, একদম পিওর ছানা। তারপর ছানাটাকে হচ্ছে কাটা হয়, বিশেষ প্রক্রিয়ায় কাটা হয়, ছোট ছোট টুকরো করা হয়। তারপর এটাকে হচ্ছে চিনির শিরায় দিয়ে এটা উঠিয়ে নেওয়া হয়। আচ্ছা, খুবই মজা। এটা হচ্ছে আপু জিআই শিরায় কি হচ্ছে ফুটাতে হবে না শুধু জাস্ট? চিনির শিরাটা গরমই থাকে, এটা দিয়ে উঠিয়ে নেয় আর কি। ও আচ্ছা, ওটার মধ্যে কতক্ষণ রাখতে হবে? খুব বেশি সময় রাখা লাগে না, এটা হচ্ছে 10-15 মিনিট। মানে হচ্ছে গরম শিরায় রাখতে হবে, কিন্তু চুলায় না? না, চুলায় না। জাস্ট এটা তারপরে সার্ভ করব। হ্যাঁ। আচ্ছা, দারুণ একটা বিশেষ করে ঐতিহ্যবাহী রেসিপি। হ্যাঁ, এটা হচ্ছে আপু গরমটা খেতে একরকম মজা, আবার একটু ঠান্ডা হলে আবার একটু অন্যরকম মজা। তো এই হচ্ছে একটা খাবার। আর ব্রাহ্মণবাড়ির আপু হচ্ছে আরেকটা জনপ্রিয় খাবার হচ্ছে তুজ রুটি বা তাও রুটি। তাই? হ্যাঁ, যেমন বাংলাদেশের সব জায়গাতেই হচ্ছে আপু চালের রুটি আমরা খাই, সব এলাকায়। মাসকালাই রুটি তো খাচ্ছি, কালাই রুটি। হ্যাঁ, আর চালের রুটি আপু সবাই মোটামুটি পছন্দ করে। আমাদের এখানে হয় কি আপু, চালের রুটিটা তৈরি করার পরে এই চালের রুটিটা রেখে দেওয়া হয়। রুটিটা যখন শক্ত হয়ে যায়, ধরেন আজকে রুটিটা তৈরি করলাম, পরের দিন এই রুটিটাকে কি করে 3টা অথবা 4টা রুটি নিয়ে পানিতে ভেজায়। পানিতে ভিজিয়ে এটা তাওয়ায় দিয়ে হচ্ছে ঢেকে রাখা হয়।
আবার গ্রামে আরেকটা জিনিস করে, অথেন্টিক হচ্ছে ওইটাই। আমরা তো শহরে আপু হচ্ছে পাই না, ওই যে কলা পাতা পাই না, যে কারণে আমরা কলা পাতা ছাড়া করি, তাওয়ার উপরে করি। আর গ্রামে হয় কি আপু, একদম কলা পাতা দিয়ে এটা মুড়িয়ে দেওয়া হয়, তারপরে হচ্ছে এটা এই স্টিম করা হয়, তাওয়ায় দেওয়া হয়, তাওয়ায় দিয়ে স্টিম না আপু, আচ্ছা তাওয়ায় দিয়ে করা হয়, হ্যাঁ সরাসরি। তারপর এটা আরেকবার উল্টে দেওয়া হয়, ওটা আমরা হচ্ছে গরুর মাংস দিয়ে খাই, চা দিয়েও খাই, চা দিয়েও ভালো লাগে আপু। তো এই রুটিটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুবই জনপ্রিয়। আচ্ছা, এই রুটির নাম বললেন? তুজ রুটি বা তাও রুটি। তাও রুটি, আচ্ছা, তাওয়ার উপর হয়তো। দারুণ দর্শক, আমরা কিন্তু খুব দারুণ দারুণ অথেন্টিক রেসিপি পেয়ে গেলাম। এটা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রেসিপি, দুইটি রেসিপি খুবই সুন্দর। এবং এই রেসিপিতে আপনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি সপ্তম খণ্ডে মেবি শেয়ার করেছেন। হ্যাঁ, আমি একটা রেসিপি এখানে শেয়ার করেছেন। হ্যাঁ, আপনার এই রেসিপির মাধ্যমে কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, রেসিপি সম্পর্কে একটা ধারণা পাবো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। এবং দর্শক, আপনারা এই রেসিপিটা তৈরি করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিবেন এবং জানাবেন রেসিপি দুইটি কেমন ছিল। এই তো শুনলাম রেসিপির গল্প, এবার চলে আসি আপনার গল্পে। তো এই যে আপনার বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়, পড়ালেখা সেখানে ইন্টার পর্যন্ত, তো এর মাঝে এমন কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে আপনার খুব ভালো লাগে, মনে হয় যেন আবার সেই স্মৃতিতে যদি ফিরে যেতে পারতাম? আপু, যে আমি বলছিলাম একটু আগে যে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সংস্কৃতির রাজধানী, সাংস্কৃতিক রাজধানীটা। তো আমার কিন্তু আপু হচ্ছে ক্লাস 6 থেকেই হচ্ছে আবৃত্তি, তারপরে হচ্ছে উপস্থাপনা, এগুলোর সাথে আমি জড়িত। আমি অনেকগুলো আপু হচ্ছে পথনাটকও করেছি, তারপরে আবৃত্তির প্রোগ্রাম, উপস্থাপনার প্রোগ্রামও করেছি। তো আমার ওই প্রোগ্রামগুলো আপু আমি যখন করতাম, ওইগুলোই আমার সুখস্মৃতি। হ্যাঁ, আমি অনেক ওখানে হচ্ছে অনেক অনেক প্রোগ্রাম করেছি। ওই প্রোগ্রামগুলো এটা কন্টিনিউ কেন রাখেননি? এটা আপু ঢাকায় এসেও আমি কন্টিনিউ করেছি। আমি যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, ঢাকায় এসে আমি ইডেনে ভর্তি হলাম, তখন আপু আমি হচ্ছে আবার নজরুল ইনস্টিটিউটে আবার ভর্তি হই। ওখানে আবার আমি আবৃত্তির কোর্স করি। তো আবৃত্তির কোর্স করার পরে ওখানে আমি ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাথে জড়িয়ে পড়ি। ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাথে ওখানেও আপু আমি পথনাটক করেছি অনেকগুলো, তারপরে হচ্ছে আবৃত্তি করেছি। তো ওগুলো করতাম আপু। তারপরে হচ্ছে পড়াশোনার চাপটা অনেক বেশি চলে এসছে একটা সময়। হ্যাঁ, তো তখন আপু আস্তে আস্তে একটু কমেছে। তারপর আমি আবার ব্রাহ্মণবাড়িয়া মুভ করেছিলাম আমার চাকরির জন্য। তো তখন হচ্ছে আমি 8 বছর শিক্ষকতা করেছি। তো তখন আপু আমি আবার যখন ব্রাহ্মণবাড়িয়া মুভ করেছি, তখন আসলে ওই শিক্ষকতার পাশাপাশি খুব বেশি কন্টিনিউ করতে পারিনি, সময়টা হয় না। তারপরে আপু আমি ওখানে হচ্ছে শিশু একাডেমিতে করেছি, যে ক্লাস নিতাম। তো সবসময় আপু আমি আসলে পারতাম না, কারণ হচ্ছে ওই যে আমার ক্লাসের টাইম আর ওইটার টাইম একই সময় পড়ে যেত, যে কারণে আপু আমি আর কন্টিনিউ করতে পারিনি আসলে। তারপরেও আপনি চেষ্টা করবেন, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আপনি এটা পারবেন। যেহেতু রান্নাতেও আপনি এত এগিয়েছেন, মানে আপনি যে কাজটাই ধরেন ওই কাজটাই ফুলফিল করার চেষ্টা করেন। এবং আপনি তো অনেকগুলো কোর্সও করেছেন। কি কি কোর্স করেছেন? আমি ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3 করেছি, আরটিও কোর্স, যেটা হচ্ছে 90 দিনের। তারপর হচ্ছে আমি বেকারি এন্ড পেস্ট্রিতে আপু লেভেলগুলো করেছি, লেভেল 3 করেছি। তারপর এনএসটিআই থেকে বারিস্তা কোর্স করেছি, তারপর এসএইচএম থেকে এটা কোর্স করেছি, তারপরে হচ্ছে ক্যাটারিং এর কোর্স করেছি। এখন আমার বিজনেসের কোর্স চলছে। তো দোয়া রাখবেন আপু আমার জন্য। না, অবশ্যই। আপনি আসলে এখানে আপু আমি একটা কথা যোগ করি, আমার হচ্ছে প্যাশনের জায়গাটা হচ্ছে কুকিং। আমি শিক্ষক ছিলাম 8 বছর, কিন্তু আমার প্যাশনের জায়গাটা কিন্তু কুকিং। আমি যখন আমার ব্যক্তিগত কারণে আমি চাকরিটা ছেড়ে দিই, তো চাকরি ছাড়ার পরে আপু আমার মাথায় কিন্তু তখন কাজ করছিল যে আমি আমার প্যাশনের জায়গাটাতে কাজ করব, আমি এই কুকিং নিয়ে কিছু করব। কিন্তু আপু তখন কোথায়, কোন ইনস্টিটিউটে আমি কোর্স করব বা কিভাবে আমি কি করব, আমি সেই পথগুলো খুঁজে পাচ্ছিলাম না। এখানে আমি একটা কথা যোগ করব এবং আপনাকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আপু, আমাকে এই ইনস্টিটিউটের খোঁজ কিন্তু আপনি দিয়েছিলেন, আমাকে কোর্সের খোঁজ আপনি দিয়েছিলেন, এবং আপনার মাধ্যমে কিন্তু আপু আমার এই উদ্যোক্তা জীবনের এই পথ চলা কিন্তু শুরু আপনার মাধ্যমে আপু। আমি কোর্সগুলো করার পরে কিন্তু আপু উদ্যোক্তা হওয়ার জন্য আমি সাহস,
এটা পেয়েছেন। আসলে কোর্স না করলে সম্ভব না এগুলো, এবং আপনার আমি আত্মবিশ্বাসও আসবে না, এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপু আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি হচ্ছেন মাথার উপর ছায়া হয়ে আছেন। শুধু আমি না, আমার মতো এমন অনেক উদ্যোক্তাদের মাথার উপর আপনি ছায়া হয়ে আছেন, এবং আমি চাইবো আপু সবসময় এইভাবে আমাদের পাশেই থাকবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যতদিন পৃথিবীতে আছি আমি যেন এভাবে আপনাদের পাশে থাকি, সাথে থাকি। এবং দর্শক, আপনাদেরকেও বলবো যে যার জায়গা থেকে পারেন, কেউ যদি কোনো তথ্য চায় ভুল তথ্য দিবেন না, দয়া করে সঠিক তথ্যটা দিন। আর যদি তথ্য না দিতে পারেন, আপনি হয়তো জানেন না, তাহলে চুপ করে থাকবেন। আমার কাছে যে নারী উদ্যোক্তায় আসে বা যিনি আসেন, কোনো কিছু জানতে চাইলে বা কোনো বিষয়ে যদি সহযোগিতা চাই, আমি যথাসাধ্য চেষ্টা করি আমার জায়গা থেকে, মানে যেন 100%টা আমি করার চেষ্টা করি। বাকিটা তো আসলে নসিব বা তার কাজ। তো আপু আমার পরামর্শ অনুযায়ী আপু কোর্স করেছেন, এবং আপু ওই যে কোর্স করলেন, আপুর কিন্তু একটা নেশা হয়ে গেল এই কোর্স করা, এবং উনি একটার পর একটা করেই যাচ্ছেন এবং অনেক ভালো করছেন। উনি কিন্তু অনেক টেলিভিশনেও এসেছেন। সো আসলে এই যে জায়গা, প্রচারের মাধ্যম, আপুকে সবাই চিনে মোটামুটি। এই রান্নার জগতে এসে কোর্সগুলো করে কত মানুষের সাথে তো আমাদের পরিচয় হয়। এই জন্য আমাদের উচিত বিভিন্ন ওয়ার্কশপে যাওয়া এবং সেমিনারগুলো অ্যাটেন্ড করা এবং এই ধরনের অনুষ্ঠানেও আসা নিজের প্রচার আর প্রসারের জন্য। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো আপা হচ্ছে আসলে এই প্রফেশনে কি জন্য আসলেন? আপনি তো চাকরি করতেন, এটা কি শুধু প্যাশনের জায়গা থেকে এসেছেন? হ্যাঁ আপু, না অন্য কিছু? প্যাশনের জায়গাটা থেকে আপু। এই যে আমার যে এই চাকরিটা আমি করেছি আপু, চাকরি যখন করেছি তখন সেই দায়িত্ব পালন করেছি, কিন্তু ওই যে আমার আপু যে ফুড নিয়ে কাজ করার খুবই ইচ্ছে ছিল, ওই সেই জায়গাটা থেকে আবার সেখানেই চলে এসেছেন। উদ্যোক্তা হবার পেছনে আসলে কার অবদান বেশি ছিল? এক বাক্যে বলবো আমার মা। আমার মা আপু, যে আমি যখন কোর্স গুলো করি, সকালে ঘুম থেকে উঠতে হতো, তো সংসারের কাজগুলো সামলেই তো আপু আমাদেরকে সবকিছু করতে হয়। তারপর হচ্ছে আবার কোর্সের জন্য সকালবেলা 9টায় আমার ক্লাস থাকতো। দেখা যেত আম্মু ফোন দিয়ে হচ্ছে আমাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছে যে তুমি উঠে তোমার কাজ শেষ করে তুমি হচ্ছে কোর্সে যাও, ক্লাসে যাও, এরকম আর কি। এখন পর্যন্ত আপু আমাকে সব ব্যাপারে সবকিছুতে উৎসাহ দিচ্ছেন আমার মা। বাহ, মা তো আসলে এরকমই, বাবা মা এমনই হয় না, সন্তানের মানে সব সময় ছায়ার মতো আগলে রাখে যেন সন্তানের কোনো কষ্ট না হয়। পৃথিবীর সব মা যেন সুখে থাকে এবং দীর্ঘায়ু হয়, আমরা এই কামনা করি। সকল মায়ের জন্য শ্রদ্ধা, সম্মান এবং সালাম। আপনার পেজে সবচেয়ে বেশি সেল হওয়া আইটেমগুলো কি কি, আর আপনি কি কি সেল করছেন? আমি আপু হচ্ছে আমার পেজের প্রথম প্রশ্নটার উত্তর দিই যে আমার পেজের সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে বালাচাও। আচ্ছা আচ্ছা। এবং আপু এটার পিছনে একটা মজার গল্প আছে। আমি যখন হচ্ছে বালাচাওটা তৈরি করি, এর আগে আমি বালাচাও একটা খুব ভালো একটা বিখ্যাত সুপার শপ থেকে একটা বালাচাও নিয়ে আসি। এটা খাওয়ার পর আপু আমি দেখি যে মানে কেমন বালি কিচকিচ করছে, আর তেলের একটা গন্ধ। তো আমি ভাবলাম যে এত ভালো জায়গা থেকে কিনলাম, তাও এরকম অনেক পুরন তেল দিয়ে ভেজেছে এবং ক্লিন করে নাই প্রপার ওয়েতে। তখন আপু আমি ভাবলাম যে আমি কেন এটা তৈরি করি না ঘরে। তো আমি প্রথমে আমার ফ্যামিলির মানুষজনের জন্যই হচ্ছে তৈরি করেছি, এবং দেখি যে না, ফ্যামিলির মানুষরা খাচ্ছে, তারপরে হচ্ছে আশেপাশে যারা খেলো, যারা আমার একটা খেলো, সবাই আপু ভালোই বললো। ভালো বলার পরে তো তখনই হচ্ছে আমি এটা সেলিং আইটেম হিসেবে রাখলাম আর কি আমার পেজে। আর আমার পেজে হচ্ছে আরো হচ্ছে আপু আমার একটা ইউনিক একটা রেসিপি আছে, সেটা হচ্ছে ইলিশের আচার। এটা আপু খুব সেল হয়, ইলিশের আচার। তারপরে হচ্ছে বালুশাহী সেল হয়, তারপরে রসুনের আচার, নাগামরিচের আচার, এরকম রেসিপি। তো আপু আমি চাচ্ছিলাম আরো অনেক কিছু বাড়াই, কিন্তু এই যে আইটেম গুলো আছে এগুলোর এত অর্ডার পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, যে আমি আসলে সময়টা বাড়াতে পারছি না আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আশা রাখি আরো বেশি আপনার আইটেম সেল হবে, আরো বাড়াতে পারবেন। রান্নার বাইরে আর কোনো কাজে কি দক্ষতা আছে? আর ওই যে আপু আবৃত্তি, উপস্থাপনা, এগুলোই করেছি আমি। চমৎকার। আপনার এখন কাস্টমার কেমন? রিপিট কাস্টমার নাকি? আলহামদুলিল্লাহ আপু, আমি বলবো যে আমার উদ্যোক্তার আপু যে খুব বেশি সময় হয়েছে তা না, কিন্তু আমি যখন আপু প্রথম সেল পোস্ট দেই, আমি দিয়েছি আপু, আমি কল্পনাও করতে পারিনি যে আমি এত রেসপন্স পাবো। আলহামদুলিল্লাহ। আমার প্রথম ফোনটাই আসে আমার ফ্রেন্ডের, তারপরে ফোন আসে হচ্ছে আমার ভার্সিটি জুনিয়রের, মানে এরকম ভাবে আপু ওই দিনই আমার প্রায় 5-6টা অর্ডার চলে আসে।
তারপরে আরো আসে আপু। এভাবে আমি মানে আলহামদুলিল্লাহ বলবো যে আমার আশেপাশের যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বা আমার ফ্রেন্ড যারা আছে, আমার ফ্রেন্ডদেরকে তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে ধন্যবাদ দিয়ে আমি শেষ দিয়ে করতে দেন পারবো না। আমার ফ্রেন্ডদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ওরা আপু আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক সাপোর্ট করছে, এবং দেখা যাচ্ছে ফ্রেন্ডদের থ্রুতে আমি আরো অনেক কাস্টমার পাচ্ছি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আর আমি আপু যখন সেল করা শুরু করি আমি শুধু ভাবছিলাম যে রিপিট কাস্টমার কখন আসবে, রিপিট কাস্টমার আসলে আমি বুঝবো যে আমার প্রোডাক্টটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। তারপরে যখন আপু আমি ফার্স্ট রিপিট কাস্টমার পেলাম সেদিন যে আমার কি ভালো লেগেছিল, এরপর এখন তো আপু সব রিপিট কাস্টমারই আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যাক খুবই ভালো। আর এই যে যারা নারীরা আছে তাদেরকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান, আপনার পরামর্শ কি? হ্যাঁ, এক্ষেত্রে আপু হচ্ছে আমার একটা ইচ্ছা আছে যে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপু ওরকম এটাই কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? অনেকটা আপু আচ্ছা আচ্ছা। যে আমি চাই আপু হচ্ছে যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপু অনেক মানে অনেকেই চায় আপু যে ফুড নিয়ে কাজ করতে, এটা শিখতে, কিন্তু ওরকম কোনো ইনস্টিটিউট ওখানে নাই। যে আছে কেউ কেউ হয়তো বা নিজেরা নিজেরা শখে করে, শখে শখে শেখায়, কিন্তু প্রপার স্কিল্ড হয়ে আপু, হ্যাঁ, কোর্স করা, স্কিল্ড হয়ে ট্রেনার এরকম কেউ যে শেখাচ্ছে ওরকম নাই আপু। হ্যাঁ, মানে তেমনটা আমার চোখে পড়ে নাই আর কি। তো আমি চাই হচ্ছে ওখানে একটা যদি ইনস্টিটিউট করতে পারি বা এরকম একটা কিছু করতে পারি, ওদেরকে শেখাতে পারি যে অনেক মেয়েরা আছে আপু কাজ করতে চায় কিন্তু কস্টিংটা কিভাবে হবে, প্যাকেজিং কিভাবে হবে, সেল কিভাবে করবে, বা যদি একটা কোর্স করা থাকে অনেক কিছু সম্পর্কে ধারণা তারা পেয়ে যাবে। তো আমি আমার ওই ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য আপু, ওখানকার যে মেয়েরা আছে ওদের জন্য আপু কিছু করতে চাই। না, এটা খুবই চিন্তা ভাবনা আপনার ভালো, এবং আমাদের উচিত আমাদের নিজেদের জেলাগুলোকে আগে একটু সমৃদ্ধি করা, হেল্প করা সবার, হ্যাঁ, এবং চারিদিকে সেটা ছড়িয়ে দেয়। আসলে অনেকেই কিন্তু টাকা পয়সার অভাবে অনেক কোর্স করতে পারছে না। হ্যাঁ, অনেকের মেধা আছে কিন্তু সেই মেধাটা কাজে লাগাতে পারছে না। তো বেশিরভাগই হচ্ছে আপু ঢাকা কেন্দ্রিক। হ্যাঁ, সেটা অনেক সুবিধা পাচ্ছে না। হ্যাঁ, ঢাকায় এসে একটা কোর্স করা অনেক টাফ হয়ে যায়। আবার যদি ফ্রিতেও কোর্স করে তাও তো তাকে ঢাকায় এসে থাকতে হবে, সেখানেও কিন্তু একটা খরচের ব্যাপার আছে, এবং সংসার ফেলে এভাবে আসাও কিন্তু সম্ভব না। তো সেই সুবিধাগুলো যদি আপনি আপনার ব্রাহ্মণবাড়িয়া এবং আমি আমার নিজ জেলাতে করি তাহলে আমাদের কিন্তু অঞ্চলের মানুষের অনেক উপকার হয়। এতে আমাদের অঞ্চলকেও আমরা সমৃদ্ধ করছি। তো দর্শক, আসলে আমাদের প্রত্যেকেরই এরকম চিন্তা ভাবনা থাকা উচিত। সেতু আপুর যেমন আছে যে উনি ওনার জেলাকে এভাবে সমৃদ্ধ করবে, তা আমরাও আসুন না, আমরাও আমাদের জায়গা থেকে আমাদের অঞ্চলকে আমরাও সমৃদ্ধ করি, রিপ্রেজেন্ট করি সব জায়গায়। এবং নিজের উনি যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইতে ওনার কিন্তু ওনার অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খাবার রেসিপি দিয়েছে। তো আমরাও বিভিন্ন পত্র পত্রিকায় আমাদের অঞ্চলের যার যার অঞ্চল আছে সেই জায়গার যে আঞ্চলিক ঐতিহ্যবাহী সেরা রেসিপি আছে সেগুলো আমরা বিভিন্ন পত্র পত্রিকায় এগুলো প্রচার করি। প্রচারেই তো প্রসার। আমাদের অঞ্চলের খাবারগুলোকে কিন্তু আমাদেরই টিকিয়ে রাখতে হবে, কারণ এটা আমাদের ঐতিহ্য। আপনি কি বলেন আপা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে আপু, আপনার সাথে গল্প করে আরো বেশি ভালো লেগেছে। আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ। মানে সব সময় হাসি খুশি। আপনার কাছে যখন আসি আপু মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো আপনার সাথে আমি এই অনুষ্ঠানে গল্প করতে পেরেছি, খুবই ভালো লেগেছে, এবং এই অনুষ্ঠানটা আর হচ্ছে আমি সাফল্য কামনা করি। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে যেহেতু এটা উদ্যোক্তাদের নিয়ে প্রোগ্রাম, তো যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই আপনারা আপনাদের প্যাশনের জায়গাটা খুঁজে নেবেন। আপনারা যখন প্যাশনের জায়গাটা খুঁজে নেবেন, প্যাশন থেকে যখন কাজ করবেন তখন কাজকে কাজ মনে হবে না, তখন মনে হবে এই কাজটাতে আপনারা মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তখন দেখবেন যে ওই সেক্টরে আপনি অনেক উন্নতি করতে পারবেন। আপু, অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু ইমেল করতে পারেন, অথবা আমার কমেন্ট বক্সে, আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় ভরে উঠুক নারীর জীবন। এই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।
আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।